তাহলে দেখো দ্বাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত গত ক্লাসে স্বাভাবিক ক্ষয়চক্র সম্পর্কে আমরা ধারণা নিয়েছি। আজকে আমরা একটু শুষ্কদা ক্ষয়চক্র সম্পর্কে জেনে নেব। যে শুষ্কদা ক্ষয়চক্র বা এরিড সাইকেল অফ ইরিশন এর সম্পর্কে একটা ডিটেলসের ধারণা একটু নিয়ে নিতে হবে। তো দেখো এখানে কোশ্চেন ভিত্তিক অ্যান্সার আলোচনা করব। প্রথমত বলছে দেখো শুষ্কদা ক্ষয়চক্র কাকে বলে, বিষয়টা মন দিয়ে শোনো। এর আগে স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয়েছিল, আর ক্ষয়চক্রের নিয়ন্ত্রক হিসাবে সেখানে তোমরা জানো শুষ্কদা ক্ষয়চক্র একটা ছিল, অর্থাৎ মরু বা মরুপ্রায় অঞ্চলে বা মরু পরিবেশে প্রধান শক্তি হিসেবে থাকে আবহবিকার থাকে, নদী প্রবাহ থাকে অর্থাৎ জলধারা প্রবাহ, আর বায়ু প্রবাহ অর্থাৎ মরু বা মরুপ্রায় অঞ্চলে প্রাকৃতিক শক্তির প্রধান কার্যকরী যেগুলো করে থাকে তাদের মধ্যে কি না তোমার আবহবিকার, বায়ু প্রবাহ, জলধারা, এই সমস্ত শক্তিগুলির দ্বারা কোনো উঁচু পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে সমতল ভূমিতে পরিণত হওয়া কে কি বলা হবে না শুষ্কদা ক্ষয়চক্র বলা হয়। আবার বলছি দেখো শুষ্ক বা শুষ্কপ্রায় অঞ্চলে শুষ্কপ্রায় অঞ্চলে বা মরু অঞ্চলে উঁচু পর্বত বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি হিসেবে কি থাকতে পারে, সূর্যের তাপে ট্রাপসনের ফলে ক্ষুদ্রকণা প্রস্তরচায়ী স্বল্পমোচন আবহবিকার, বা নদীর ক্ষণস্থায়ী অল্প পরিমাণ বৃষ্টিপাত হওয়ার ফলে নদী প্রবাহ, আর প্রধান শক্তি হিসেবে রয়েছে বায়ু প্রবাহ। এই শক্তিগুলির দ্বারা এই উঁচু পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে এই সমতল ভূমিতে পরিণত হওয়াকে কি বলা হবে শুষ্কদা ক্ষয়চক্র বা মরু ক্ষয়চক্র। আশা করি সংজ্ঞাটা হবে। শুষ্কদা ক্ষয়চক্রের পূর্ব শর্তগুলো কি? আমরা স্বাভাবিক ক্ষয়চক্রের পূর্ব শর্ত পড়েছি, এবার আমরা শুষ্কদা ক্ষয়চক্রের পূর্ব শর্তগুলো কি কি লাগে আমি পুরো পয়েন্ট আনসার আলোচনা করব, তোমরা এটা অবশ্য মনে রাখো। দেখো প্রথমত একটা পরিবেশ লাগবে, কি না উইলিয়াম মরিস ডেভিস বলছেন যে এই শুষ্কদা ক্ষয়চক্রের জন্য একটা পরিবেশ বলতে কিনা শুষ্ক বা শুষ্ক প্রায় জলবায়ু অঞ্চল, শুষ্ক বা শুষ্ক প্রায় বা মরু জলবায়ু যুক্ত অঞ্চলে এই আবহবিকার লক্ষ্য করা যাবে। তাহলে পরিবেশ সম্পর্কে ধারণা পেলে শুষ্ক বা মরু প্রকৃতি জলবায়ু অঞ্চলে এইরকম তোমার ক্ষয়চক্রটা সংঘটিত হয়। জলবায়ু কি? অর্থাৎ শুষ্ক জলবায়ু, তবে 25 সেমির কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, 25 সেমির কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে এই শুষ্কতা ক্ষয়চক্র বা মরু ক্ষয়চক্র লক্ষ্য করা যাবে। তো দেখো এরপর দেখো ভূমিরূপ। ভূমিরূপ একটা ইম্পর্টেন্ট বিষয়, অর্থাৎ পর্বত বেষ্টিত মালভূমি বা পর্বত বেষ্টিত মরুভূমি। শুষ্ক প্রকৃতি পর্বত বেষ্টিত তোমার মালভূমি হতে পারে বা পর্বত বেষ্টিত মরুভূমি। এই পর্বত বেষ্টিত মরুভূমিকে বোলসন বলা হয়, কারণ ওই রকম পরিবেশে কি হয় না এই শুষ্কতা ক্ষয়চক্র লক্ষ্য করা যায়। এবার দেখো এই মরু পরিবেশের আরেকটা যেটা যে নদী প্রবাহ এটা থাকতে হবে প্রারম্ভিক ক্ষয়চক্রের, শুষ্কতা ক্ষয়চক্রের প্রারম্ভিক শক্তি হিসাবে, তাই না? নদী প্রবাহ একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, অর্থাৎ কি এই শুষ্কতা পরিবেশে অল্প সময়ে কিছুটা বেশি পরিমাণ যখন বৃষ্টিপাত হয়ে যাবে তখন পাহাড়ে ঢাল বেয়ে একটা নদী নামতে শুরু করবে, পাহাড়ে ঢাল বেয়ে। এই পাহাড়ে ঢাল বেয়ে নামা নদীগুলোকে বলা হয় অনুগামী নদী। এই নদীর শক্তিগুলির দ্বারা কি ঘটনা ঘটবে না এই ক্ষয়চক্রে একটা শক্তি হিসাবে কাজ করবে। প্রধান শক্তি দেখো এই পর্বত সমভূমিতে পরিণত করার ক্ষেত্রে শুষ্কতা ক্ষয়চক্রে বা মরু ক্ষয়চক্রে প্রধান শক্তি হিসেবে কাজ করে বায়ু প্রবাহ। দেখো আমি এখানে তোমাদের দিয়েছি আবহবিকার একটা প্রভাব, বিকার একটা শক্তি হিসাবে কাজ করে মরুভূমিতে, তাই না? নদী একটা শক্তি হিসাবে কাজ করবে, তবে প্রধান শক্তি কোনটা না এই বায়ু প্রবাহ প্রধান শক্তি হিসাবে মরু অঞ্চলে পর্বতকে সমভূমিত করতে বিশেষভাবে সাহায্য করে। প্রধান শক্তিকে না বায়ু প্রবাহ মুখ্য ভূমিকা পালন করবে। আর পুরো পর্বতটা ক্ষয়প্রাপ্ত হয়ে অবশেষে কোথায় এসে অবস্থান করবে, অর্থাৎ দুরকম স্থানীয় ও স্থায়ী ক্ষয়সীমা ধরা হয়েছে। অর্থাৎ পুরো অঞ্চলটা ক্ষয়প্রাপ্ত হয়ে অবশেষে এই প্লায়া হ্রদ
প্লায়া হ্রদে এসে বা প্লায়া হ্রদের সমান্তরালে এসে অবস্থান করবে। এই প্লায়া হ্রদের সমান্তরালে এসে অবস্থান করবে। আর স্থায়ী ক্ষয়সীমা যদি ধরা হয়, ভৌম জলপীঠ, মরু ক্ষয়চক্র বা শুষ্কতা ক্ষয়চক্রের স্থায়ী, তাই না, ক্ষয়সীমা কোনটা না ভৌম জলপীঠকে স্থায়ী ক্ষয়সীমা হিসাবে ধরা হবে। তো অতএব এই 6টি পয়েন্ট তোমরা মনে রাখবে পূর্ব শর্ত হিসেবে। শুষ্কতা ক্ষয়চক্রের পূর্ব শর্তের পরিচয় দাও। এই 6টি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমরা জেনে নিই শুষ্কতা ক্ষয়চক্রের পর্যায়গুলির পরিচয় দাও। তো দেখো 1905 সালে উইলিয়াম মরিস ডেভিস সর্বপ্রথম আমেরিকা যুক্তরাষ্ট্রের সোনেরান মরুভূমির পর্বত বেষ্টিত বোলসন অঞ্চল, অর্থাৎ এই যে সোনেরান মরুভূমিটি এরকম চারিদিক পাহাড় দ্বারা ঘেরা একটা মরু অঞ্চল, সোনেরান মরুভূমি, তাকে বোলসন বলা হয়। বোলসন অঞ্চল কি এটা একটুকু মনে রাখবে যে চারিদিক পর্বত দ্বারা ঘেরা মরুভূমিকে বোলসন অঞ্চল বলা হয়, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের সোনেরান মরুভূমিতে এই বোলসন অঞ্চল দেখা যায়। উইলিয়াম মরিস ডেভিস তার এই শুষ্কতা ক্ষয়চক্রকে ব্যাখ্যা করার জন্য ওই সোনেরান মরুভূমির বোলসন অঞ্চলকে বেছে নিয়েছিলেন। তো দেখো উনি তার ক্ষয়চক্র, এই শুষ্কতা ক্ষয়চক্রকে মোটামুটি ভাবে 4টি পর্যায়ে ভাগ করেছিলেন। একটা প্রারম্ভিক পর্যায়, যৌবন পর্যায়, পরিণত পর্যায়, বার্ধক্য পর্যায়ে 4টে ভাগ ছিল। তো প্রথমত প্রারম্ভিক পর্যায়ে কি গল্প রয়েছে দেখো। বলি দেখো প্রারম্ভিক পর্যায়ের ক্ষেত্রে অর্থাৎ ক্ষয়চক্র শুরু হওয়ার পূর্বের কি পরিবেশ থাকবে সেটা একটু আগে বলেছি, সেই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। ভূমিরূপ কেমন হতে হবে না, উইলিয়াম মরিস ডেভিস বলছেন যে চারিদিক পর্বত দ্বারা ঘেরা শুষ্ক প্রকৃতি জলবায়ুযুক্ত অঞ্চল বা বোলসন অঞ্চলে এই শুষ্কতা ক্ষয়চক্র লক্ষ্য করা যাবে। অর্থাৎ এটাই তার ভূমিরূপ, চারিদিক পর্বত দ্বারা বা মালভূমি দ্বারা ঘেরা মরু অঞ্চলে, তাই না, এই ক্ষয়চক্রের জন্য এইরূপ ভূমিরূপ প্রয়োজন আছে। জল নির্গম প্রণালীর কথা উনি ব্যাখ্যা করেছেন, অর্থাৎ পাহাড়ে ঢাল বেয়ে অল্প সময় ক্ষণস্থায়ী বৃষ্টিপাত হওয়ার ফলে পাহাড়ে ঢাল বেয়ে অনুগামী নদীগুলো নেমে আসবে। অনুগামী নদীগুলো নেমে আসবে, প্রতিটি পাহাড়ে ঢাল বরাবর অনুগামী নদী নেমে আসবে। তো জল নির্গম প্রণালী বলতে অনুগামী নদীর দেখা যাবে। আর দেখো যেহেতু জলবায়ু কিরকম শুষ্ক প্রকৃতি, বৃষ্টিপাত ক্ষণস্থায়ী, অল্প সময় পর্যন্ত বৃষ্টিপাত হয়ে গেছে, এরপর কি হবে না বৃষ্টিপাত প্রায় বন্ধ হয়ে যায়। তখনই কি ঘটনা ঘটে না ওই যে নদীগুলো প্রবাহিত হয় তার জল থাকে না, কিন্তু নদী প্রবাহের যে খাত আকৃতি ভি কিংবা আই ওই রকম, তাই না, আকৃতিগুলো শুষ্ক অবস্থায় পড়ে থাকে, তাই না, অর্থাৎ শুষ্ক নদী উপত্যকা সৃষ্টি করে। আর ওই যে ক্ষণস্থায়ী বৃষ্টিপাত বলে পাহাড়ে ঢাল বেয়ে সমস্ত জল এসে সব থেকে নিচু জায়গা, পাহাড়ের মাঝখানে সব থেকে নিচু জায়গা, ওখানে সঞ্চিত হয়ে একরকম হ্রদ সৃষ্টি করে, তাকে প্লায়া বলে, তাই না, তাকে কি বলা হয় প্লায়া বলা হয়। হ্রদ বিষয়টা বুঝলে যে এই যে অনুগামী নদী বা ক্ষণস্থায়ী বৃষ্টির জলগুলো পাহাড়ের মাঝখানে নিচু জায়গায় এসে সঞ্চিত হয়ে হ্রদ সৃষ্টি করে, তাকে প্লায়া হ্রদ বলে। ওই প্লায়া হ্রদ দেখো ইউএস এর প্লায়া ওই রকম পর্বতদ্বারের মাঝখানে যে হ্রদ, মরুভূমি অঞ্চলে যে হ্রদ, তাকে বলে প্লায়া। ভারতে তাকে বলছে ধান, আর আফ্রিকাতে তাকে বলে শর্ট, আর সাহারা মরুভূমিতে মামলাহা বা খাবারি বলে, মামলাহা বা খাবারি। এই জিনিসগুলো মনে রাখবে, এগুলো হচ্ছে কিনা প্লায়া বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত থাকতে পারে। প্লায়া কি থাকে 2 নম্বরের কোশ্চেন হিসাবে আশা করি বলতে পারবে। এছাড়া প্রারম্ভিক পর্বে রয়েছে বন্ধুরতা, হ্যাঁ, আর এই প্রারম্ভিক পর্বে সব থেকে বন্ধুরতা বেশি হয়, এটা অবশ্যই মনে রাখবে। অর্থাৎ পাহাড়গুলো সব থেকে উঁচু অবস্থায় থাকে। শুষ্কতা ক্ষয়চক্রের প্রারম্ভিক পর্বে, তাই না, পাহাড়গুলির উচ্চতা সব থেকে বেশি থাকে। আর শক্তি হিসেবে কি কাজ করবে, আবহবিকার, নদী প্রবাহ ও বায়ু প্রবাহ, এই 3 শক্তির দ্বারা অবরোহণ প্রক্রিয়ায় পাহাড়ের উপরিভাগ থেকে ক্ষয়িত পদার্থগুলো পাদদেশের দিকে, তাই না, নেমে এসে সঞ্চিত হয়ে মরু ক্ষয়চক্রের সূচনা করে। মরু ক্ষয়চক্রের সূচনা করে, দেখো শক্তি বললাম, অর্থাৎ আবহবিকার, নদী প্রবাহ, বায়ু প্রবাহ, এই শক্তিগুলির দ্বারা পাহাড়ের উপরিভাগে ক্ষয়িত পদার্থগুলো, তাই না, মাস ওয়াস্টিং বা পুঞ্জিত স্খলন
বা নদী প্রবাহ বা বায়ুর দ্বারা বাহিত হয়ে নিচে সঞ্চিত হওয়ার ক্ষয় ও সঞ্চয় কার্যের মধ্য দিয়ে শুষ্কতা ক্ষয়চক্রের সূচনা হয়। তাহলে আমরা প্রারম্ভিক পর্যায়ের বিষয়টা জেনে নিলাম। এবার যৌবন পর্যায় সম্পর্কে জেনে নেব। দেখো, যৌবন পর্যায়ে টু দা পয়েন্ট ভিত্তিক অ্যান্সার আলোচনা করবে। যৌবন পর্যায়ে কি হচ্ছে না, পাহাড়ের ঢাল বরাবর অর্থাৎ শুষ্ক জলবায়ু অঞ্চলে ক্ষণস্থায়ী অল্প সময় বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে পাহাড়ের ঢাল বরাবর একটি বা দুটি তিনটি বিভিন্ন রকম অর্থাৎ নদী ঢাল অনুসারে নেমে আসবে। পাহাড়ের ঢাল বেয়ে অনুগামী নদীগুলো নেমে আসবে। তাহলে নদী নেমে আসছে, অনুগামী নদী। গিরিখাত হবে অবশ্য। দেখো, গিরিখাত বা ক্যানিয়ন সৃষ্টি করবে শুষ্ক জলবায়ু অঞ্চলে। পাহাড়ের ঢাল বেয়ে যে নদীগুলো নামছে, সেই পাহাড়ের ঢাল বেয়ে নদী নামা মানে কি হচ্ছে, ঢাল বেশি, অতএব নদীর নিম্নক্ষয় বেশি, পার্শ্বক্ষয় তুলনামূলকভাবে কম। নিম্নক্ষয় বেশি হলে ইংরেজি আই অক্ষর কিংবা ভি অক্ষরে নেয়, অর্থাৎ গিরিখাত বা ক্যানিয়ন সৃষ্টি করে। তাহলে কি পেলাম আমরা, যৌবন পর্যায়ে নদীগুলো যখন পাহাড়ে ঢাল বরাবর নামছে, নিম্নক্ষয় বেশি করার ফলে, তাই না, যে নদী উপত্যকার সৃষ্টি হয় তাকে গিরিখাত কিংবা ক্যানিয়নও বলা হয়। তো দেখো, এবার ওই নদী বাহিত নুড়ি কাকর কাদা বালি বলি পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে, বালি রাশি বা পলি রাশি পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে। যখন পাদদেশ অঞ্চলে আসছে, গতিবেগ কমে যাচ্ছে, তখন এই পাদদেশ অঞ্চলে সঞ্চিত হয়ে, তাই না, পলল ব্যজনী বা পলল শঙ্কু সৃষ্টি করে। পলল ব্যজনী বা পলল শঙ্কু সৃষ্টি করে। পলল ব্যজনী বা পলল শঙ্কু সৃষ্টি করে, অর্থাৎ ত্রিভুজ আকারে নদী বাহিত পলিবালি পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে, তাই না, পাহাড়ের পাদদেশ অঞ্চলে সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার ভূমিরূপ সৃষ্টি করে বা হাত পাখার আকারের ভূমিরূপ সৃষ্টি করে, তাকে পলল ব্যজনী বা পলল শঙ্কু বলা হয়। অর্থাৎ এই পাহাড়ের পাদদেশে পলল ব্যজনী বা পলল শঙ্কু সৃষ্টি করবে। এই পলল শঙ্কু কি এটা থাকে? আবার বলছি, পাহাড়ে ঢাল বেয়ে যে অনুগামী নদীগুলো নেমে আসছে, পাহাড় অঞ্চল থেকে বালি রাশি পলি রাশি নিয়ে আসবে, পাহাড়ের পাদদেশ অঞ্চলে সঞ্চয় করে ত্রিভুজ আকারে বা হাত পাকার আকারে যে ভূমিরূপ সৃষ্টি করে, তাকে পলল শঙ্কু বলে বা পলল ব্যজনী বলে বা পলল পাখাও বলে। এবার দেখো, এবার নদী বাহিত পলিবালি পাদদেশে সঞ্চিত হয়ে পলল শঙ্কু সৃষ্টি করছে। আবার এই পলল শঙ্কুগুলো পরস্পর মিলিতভাবে একরকম পলল শঙ্কুগুলো পরস্পর মিলিত হয়ে একরকম বৃহৎ সমতল ভূভাগ সৃষ্টি করবে পাদদেশ অঞ্চলে। ওইরকম বৃহৎ ভূভাগকে আমরা কি বলবো? বাজাদা বলবো, বাজাদা বা বাহাদা, তাই না? দেখো, তাহলে বাজাদা বিষয়টা বুঝলে যে এই যে পলল শঙ্কু বা পলল ব্যজনী পাহাড়ের পাদদেশে পরস্পর সংযুক্ত হয়ে যে সমভূমি সৃষ্টি করছে, সমভূমিটাকে আমরা কি বলবো? বাজাদা। অর্থাৎ প্লায়া হ্রদের চারিদিকে, এই যে প্লায়া হ্রদ রয়েছে, এই প্লায়া হ্রদের চারিদিকে যে পলল ব্যজনী হয়েছে, পরস্পরের সঙ্গে পলল ব্যজনীগুলো যুক্ত হয়ে, তাই না, পলি ও বালি কোনা দ্বারা যে সমভূমির সৃষ্টি হচ্ছে প্লায়া হ্রদের চারিপাশে, তাকে আমরা কি বলবো? বাজাদা। এটা আবার 2 নম্বরে কোশ্চেন থাকে। এবার দেখো, যে অনুগামী নদীগুলো নেমে এসছে, এই পলল শঙ্কুর মধ্যে আসার পর কিছুটা প্রবাহিত হয়ে, তাই না, তার গতিবেগ হারিয়ে যায়। অর্থাৎ দেখো, পাহাড়ে তার উপত্যকা সংকীর্ণ, যখন পাদদেশে নেমে আসছে তার উপত্যকা প্রশস্ত হচ্ছে, তাই না। এইবার কিছুটা যাওয়ার পর সেই নদী উপত্যকার জল কি হবে? বালিরাশির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। ওইভাবে যে নদী উপত্যকা সৃষ্টি করে অনুগামী নদীগুলো, পলল শঙ্কুর মধ্যে যে নদী উপত্যকাটা সৃষ্টি করে তাকে ওয়াদি বলে। এই ওয়াদি কিছু এটা প্রবাহিত হওয়ার পর জল শুকিয়ে যায়, অর্থাৎ শুষ্ক নদী উপত্যকাও সৃষ্টি করে। তাহলে ওয়াদি সম্পর্কেও জানলে ওয়াদি ও 2 নম্বরে কোশ্চেন হিসেবে থাকে। এরপরে চলে আসো প্লায়া হ্রদ। এও আরেকটা ইন্টারেস্টিং বিষয়। দেখো, অনুগামী নদীগুলো নামছে, পলল শঙ্কুর মধ্যে বালির অর্থাৎ বালিরাশি বা বাজাদা রয়েছে, বালিরাশি, তার মধ্যে নদীগুলোর জল অনুপ্রবেশ করে যাচ্ছে, নদীর প্রবাহ আর লক্ষ্য করতে পারবে না, অর্থাৎ ওই বালিরাশির মধ্যে নদীর জল অদৃশ্য হয়ে যাচ্ছে। আবার দেখো, ওই সমস্ত জল মাঝখানে যে নিচু জায়গা আছে, মাঝখানে যে একদম নিচু জায়গা আছে, ওই নিচু জায়গায় এসে জমা হবে। ওই নিচু জায়গায় জমা হওয়াকে, অর্থাৎ অনুগামী নদীর জল পলল শঙ্কু বা পলল ব্যজনী ও
বাজাদার মধ্যে প্রবেশ করছে বালি রাশির মধ্যে, তার গতিপথ বুঝতে পারছো না। ওই জল এসে সবচেয়ে পাহাড়ের মাঝখানে যে নিচু জায়গায় এসে জমা হয়ে এরকম হ্রদ সৃষ্টি করছে, যাকে আমরা প্লায়া হ্রদ বলছি, যেটা ভারতের শর্টস নামে পরিচিত, আফ্রিকায় শর্টস, ভারতের ধান নামে পরিচিত, আফ্রিকায় শর্টস, আরবের মামলাহা বা খাবারি নামে পরিচিত, ইউএসএ প্লায়া হ্রদ নামে পরিচিত। তাহলে প্লায়া সম্পর্কে আবারও শুনে নিলাম। ব্লো আউট একটা বিষয় রাখো, ব্লো আউট একটি বিষয়। ব্লো আউটটা কি না, দেখো এই যৌবন পর্যায়ে যখন প্লায়া হ্রদ সৃষ্টি হয়ে যাচ্ছে তখন কি ঘটনাটা ঘটবে, এই বাজাদার উপরিভাগ অংশে যে সুবিশাল বাজাদার সৃষ্টি করবে, ওখানের এক স্থান থেকে বালি রাশিকে তুলে নিয়ে গিয়ে অন্য স্থানে ফেলবে। যেখান থেকে বালি রাশি তুলে নিয়ে যাচ্ছে সেখানে এক রকমের গর্ত সৃষ্টি হবে, তাই না? বায়ুর অপসারণ ক্রিয়া সক্রিয় হয়ে যাবে। বায়ুর অপসারণ ক্রিয়া সক্রিয় হয়ে গেলে ওই বাজাদা মধ্যে যে ছোট ছোট অবনমিত গর্ত সৃষ্টি হবে, বায়ুর অপসারণ ক্রিয়ার ফলে যে গর্ত সৃষ্টি হবে, ওই গর্তগুলোকে কি বলা হবে, ওই গর্তগুলোকে বলা হবে, তাই না, ডিফ্লেকশন হোল বা ব্লো আউট। ডিফ্লেকশন হোল বা ব্লো আউট বায়ুর অপসারণ ক্রিয়ার ফলে, তাই না, এই মধ্যভাগের যে সমভূমি সৃষ্টি হয়েছিল বাজাদা, তার থেকে বালি রাশি উড়ে গিয়ে যে গর্তগুলো সৃষ্টি করছে তাকে ব্লো আউট বা ডিফ্লেকশন হোল বলে। বালিয়াড়ি সৃষ্টি করবে। তো দেখো এই পর্যায়ে একটু শুনে নাও, জলবিভাজিকার গতি শুনে নাও। অর্থাৎ নদী আবহবিকার, তাই না, এর দ্বারা প্রধান নদীগুলো পর্বতের ক্ষয় করছে। অর্থাৎ এই পর্বতগুলোর প্রত্যেকের উচ্চতা হ্রাস পেয়ে যাবে। যৌবন পর্যায়ে শেষ দিকে পর্বতের উচ্চতা এবং বন্ধুরতা দুটোই হ্রাস পাবে। অর্থাৎ জলবিভাজিকা মানে এই পাহাড়গুলোর যে অনুগামী নদীগুলো নেমে আসে তার মাঝখানে ভূভাগকে বলা হবে জলবিভাজিকা। যত নদী প্রবাহ হবে তার ক্ষয় হবে, ওই ক্ষয় হওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের উচ্চতাগুলো কি হবে, ধীরে ধীরে প্রতিটা পাহাড়ের উচ্চতা ধীরে ধীরে ছোট হতে শুরু করবে, অর্থাৎ নিচু হতে শুরু করবে। পাহাড়গুলোর উচ্চতা ও ভূমিরূপ দুই কমতে শুরু করবে। এইভাবে পাহাড়ের উচ্চতা কমতে শুরু করবে। এগুলো তখন থাকছে না, ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। এই পাহাড়গুলি তখন ক্ষয়প্রাপ্ত হয়ে যৌবন পর্যায়ে পাহাড়গুলোর উচ্চতা কমে গিয়ে, তাই না, যৌবন পর্যায়ে পাহাড়গুলির উচ্চতা কমতে শুরু করবে। জলবিভাজিকাগুলো, তাই না, আরো সংকীর্ণ খাড়া ঢালযুক্ত হবে। ভূমিভাগের বন্ধুরতা আরো কমে যাবে, তাই না, এবং নদী প্রবাহর ঘটনাটি প্রায় বন্ধ হয়ে যাবে। নদীর কাজ বন্ধ হবে। তখনই কি হবে, বায়ু সক্রিয় ভূমিকায় অংশগ্রহণ করবে। আর বায়ু এক স্থানের বালিকে তুলে নিয়ে গিয়ে অন্য স্থানে জমা করলে তখন তাকে কি সৃষ্টি হয় না, বালিয়াড়ি সৃষ্টি হয়। এই যৌবন পর্যায়ে বহু বালিয়াড়িও তোমরা লক্ষ্য করবে। আর মনে রাখবে বন্ধুরতা অনেকটা কমে যায়, তাই না। অর্থাৎ জলবিভাজিকাগুলো সংকীর্ণ হচ্ছে, ছোট হচ্ছে। অর্থাৎ জলবিভাজিকাগুলো দেখো উঁচু জায়গায় নিচু হয়ে যাচ্ছে, উঁচু জায়গায় নিচু হয়ে যাচ্ছে, উঁচু জায়গায় নিচু হয়ে যাচ্ছে, তাই না। ঠিক একই রকম কি ঘটনা ঘটছে, জলবিভাজিকা যখন নিচু হচ্ছে ঠিক একই রকম বন্ধুরতাও কমে যাচ্ছে। এই গেল তোমার যৌবন পর্যায়ে, তাই না, এই পয়েন্ট ভিত্তিক অ্যান্সার। তো দেখো তাহলে পরিণত পর্যায়ে গল্প কি রয়েছে না, পরিণত পর্যায়ে একটা মূল বিষয় হচ্ছে এই পর্যায়ে নদীর কাজ প্রায় বন্ধ, বায়ুর কাজ প্রধান শক্তি হিসেবে ভূমিকা পালন করে। তো বায়ুর কাজ যখন প্রধান শক্তি, অর্থাৎ এই পাহাড়ের উচ্চতা হ্রাস পাচ্ছে, বায়ু এপার থেকে প্রবাহিত হলে এদিকের পাহাড়ে আঘাত হানবে। আবার যখন ওই দিক থেকে বায়ু প্রবাহিত হবে এদিকের পাহাড় প্রবাহিত হবে, সেই অনুসারে পাহাড়ে গিয়ে ধাক্কা মারছে। অর্থাৎ তখন কি ঘটনা ঘটবে, পাহাড়গুলো ক্ষয়প্রাপ্ত হয়ে তাদের উচ্চতা, দেখো আগে পূর্বে এই উচ্চতা ছিল, সেই এই উচ্চতা থেকে তার উচ্চতা কিভাবে ধীরে ধীরে কমতে থাকবে। অর্থাৎ জলবিভাজিকাগুলোর উচ্চতা ক্রমান্বয়ে কমবে এবং ভূমির বন্ধুরতাও কমছে, বন্ধুরতাও এই পরিণত পর্যায়ে কমতে থাকবে পাহাড় উচ্চতা কমার সঙ্গে সঙ্গে। আর এখানে একটা দেখো পেডিম্যান্ট, পেডিম্যান্ট শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন তো গিলবার্ট, জি.কে. গিলবার্ট এই পেডিম্যান্ট শব্দটি ব্যবহার করেছিলেন। দেখো পেডি আর মেন্ট বা মন্ট, পেডি মানে পাদদেশ আর মন্ট মানে পর্বত, অর্থাৎ পর্বতের পাদদেশ। কিরকম দেখো এখানে একটা গল্প দেখো, কি ঘটনা করছে, এই বিশাল পর্বত ছিল, বায়ু এসে সজোরে আঘাত এনেছে, আঘাত আনার সঙ্গে সঙ্গে বায়ু ক্ষয় করতে 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 পর্যায়ক্রমেই, তাই না,
এই পাহাড়ের উচ্চতা হ্রাস পেয়ে একটা অনুচ্চ কঠিন টিলা, চারিদিকে খাড়া ঢালযুক্ত মসৃণ পৃষ্ঠদেশ বিশিষ্ট এরকম অনুচ্চ কঠিন টিলা সৃষ্টি করলো, যাকে আমরা বলছি কিন্তু ইনসেল বার্চ বলছি। এই ইনসেল বার্চ শব্দটি ব্যবহার করেন বিজ্ঞানী এস পারসার্চ প্রথম ব্যবহার করেছিলেন, তার সঙ্গে এলসি কিংকও ছিলেন, তাই না? যদিও এই অবশিষ্ট পাহাড়কে, তাই না, উইলিয়াম ডেভিস মরিস বলেছেন মরু পাহাড়। তাকে কে না তোমার কিং পারসার্চ ইনসেল বার্চ নাম দিয়েছেন। আবার বর্নহার্ট পূর্ব আফ্রিকায় এরকম অবশিষ্ট পাহাড়গুলিকে, তাই না, তার নাম অনুসারে বর্নহার্টও বলে থাকে। তো তোমরা ইনসেল বার্চ যেমন শুনলে, ইনসেল বার্চ যে সৃষ্টি হওয়ার আগে এই যে পাহাড় ক্ষয় পেয়েছে, ক্ষয়িত বালি রাশিগুলো এই পাহাড়ের পাদদেশে সঞ্চিত হয়ে একরকম সমতল ভূমি সৃষ্টি হয়েছে। দেখো একরকম সমতল ভূমি সৃষ্টি হয়েছে, তাকে পেডিমেন্ট বলে। অর্থাৎ পেডি মানে পাদদেশ, মন্ট মানে পর্বত, পর্বতের পাদদেশে যে সমতল ভূমি সৃষ্টি হচ্ছে তাকে পেডিমেন্ট বলা হয়। এইভাবে পাহাড় পেছতে শুরু করে, জলবিভাজিকার উচ্চতা হ্রাস পায় এবং কি সৃষ্টি হবে? ইনসেল বার্চের সৃষ্টি হবে। আবার দেখো এই পেডিমেন্টের বালি রাশি প্লায়া হ্রদের পলি রাশি, প্লায়া হ্রদের চারিদিকে সঞ্চিত হয়ে একরকম সমতল ভূমি সৃষ্টি করছে। অর্থাৎ পলি বালি, এদিক থেকে বালি ওদিক থেকে পলি, হ্রদ জলের থেকে পলি আর পেডিমেন্ট থেকে বালি সঞ্চিত হয়ে যে সমতল ভূমি সৃষ্টি হচ্ছে তাকে বাজাদাও বলা হচ্ছে। প্লায়া হ্রদের চারিদিকে সমতল ভূভাগ বাজাদা নামে পরিচিত, বাজাদাও সৃষ্টি হলো। গল্প একটা দেখো, ডেজার্ট পেডিমেন্টটা কি হলো? এই যে পেডিমেন্ট সৃষ্টি হচ্ছে, বাজাদা সৃষ্টি হচ্ছে, এই পেডিমেন্ট থেকে সূক্ষ্ম বালিগুলো উড়ে যাবে। এদিকে যে পেডিমেন্ট, পাহাড়ের পাদদেশে প্রতিটা জায়গায় পেডিমেন্ট, তারপরে বাজাদা, তারপরে প্লায়া, এটা হবে বাজাদা, এটা পেডিমেন্ট, তাই না? এই পেডিমেন্ট থেকে বা এই সমভূমি থেকে সূক্ষ্ম বালিগুলো বায়ুর দ্বারা উড়ে গেল। স্থূল বা বড় বড় বালিকণার দ্বারা বালি সঞ্চিত যে সমভূমি সৃষ্টি হবে, স্থূল বা বড় বড় বালিকণা দ্বারা সঞ্চিত যে সমভূমি হবে তাকে ডেজার্টেটমেন্ট বলে, ডেজার্টেটমেন্ট বলা হয়। তো আপনারা দেখো পরিণত পর্যায়টা আমরা জেনে নিলাম। এবার এখানে কি হলো? ভূমির বন্ধুরতা হ্রাস পেল, জলবিভাজিকাগুলো নিচু হলো, তাই না? পাহাড়ের পাদদেশে ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে, ক্ষয় কার্যের মাধ্যমে ইনসেল বার্চ হচ্ছে, আর তোমার পাদদেশের সঞ্চয় কার্যের মাধ্যমে পেডিমেন্ট সৃষ্টি হচ্ছে। পেডিমেন্টের বালি রাশি প্লায়া হতে পলি রাশি সঞ্চিত হয়ে বাজাদার সৃষ্টি হলো। এইভাবে কি হলো না? পরিণত পর্যায়ে কাজ কমপ্লিট হলো। এবার আসো বার্ধক্য পর্যায়ে। বার্ধক্য পর্যায়ে কি ঘটনাটা ঘটবে না? বার্ধক্য পর্যায়ে কোনো নদী বা জলধারার জলপ্রবাহের কাজ টোটালি বন্ধ, শুধু বায়ুর কাজে মুখ্য ভূমিকা পালন করবে। অর্থাৎ বায়ু তখন কি করবে বলো না? এই পাহাড়ের চারিদিকে পালবে, চারিদিকে আঘাতের মাধ্যমে পাহাড়গুলোর উচ্চতা ধীরে 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 এরকম হ্রাস পাবে, উপর থেকে এরকম হ্রাস পাচ্ছে পাহাড়ের উচ্চতাগুলো। পাহাড়ের উচ্চতা হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে কি ঘটনাটা ঘটছে না? এই যে তার পাদদেশ অঞ্চলে, অর্থাৎ এই মধ্যভাগের আয়তন, বোলসনের আয়তন অনেকটা বেড়ে গেল, পাহাড়গুলো ক্ষয় পেয়ে পেয়ে নিচু হয়ে গেল। তখন কি ঘটনা ঘটলো? এরকম একটা দেখো অ্যাগ্রিকা চিত্রে বুঝতে পারবে, প্লায়া হ্রদ, তার চারিদিকে বাজাদা, তার চারিদিকে পেডিমেন্ট, তার অনুচ্চ টিলা ইনসেল বার্চ রূপে পুরো অঞ্চলটা পরিণত হবে। অর্থাৎ এই পর্বতগুলো পশ্চাতের পেছনের দিকে পেছতে শুরু করায় মধ্যভাগে সমতল ভূমির পরিমাণ বাড়বে, পুরো অঞ্চলটা প্রায় সমতল প্রকৃতির ভূমিতে পরিণত হবে। মরু অঞ্চলে এই বায়ুর ক্ষয়কার্যের ফলে যে সুবৃহৎ সমপ্রায় সমভূমির সৃষ্টি হয় তাকে ডেভিস বলেছে মরু সমপ্রায় ভূমি। মরু সমপ্রায় ভূমি নাম দিয়েছেন। ওই নামকে, মরু সমপ্রায় ভূমিকে লসন প্যানফ্যান বলেছেন, প্যানফ্যান। আবার এলসি কিং পেডিপ্লেন বলেছেন, পেডিপ্লেন, তাই না? পেডি মানে পাদদেশ, প্লেন মানে সমতল ভূমি, অর্থাৎ পাদদেশীয় সমতল ভূমিকে বলছে পেডিপ্লেন। তো দেখো আরো রয়েছে জলবিভাজিকা। এই সময় কি হয়ে যাচ্ছে না? জলবিভাজিকা গুলো একেবারে অনুচ্চ অবশিষ্ট টিলা হয়ে যাচ্ছে। সেই জলবিভাজিকা কিসের রূপে অবস্থান করছে? ইনসেল বার্চ রূপে অবস্থান করেছে। ইনসেল বার্চ সম্পর্কে আগে তোমাদের ডিটেলসে বলেলাম। এরপর দেখো, যেহেতু প্রশস্ত বালিয়াড়ি হয়েছে, একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে বালিয়াড়ি, তার মাঝখানে কিছু কিছু অবশিষ্ট পাহাড়, এই সুবিশাল বালিয়াড়ি যদি থাকে, বালি কোনা আলাদা প্রকৃতি হয়, বায়ুর বেগের দ্বারা কোনো স্থান থেকে বালি তুলে নিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় সঞ্চয় করতে পারে। এক স্থান থেকে তুলে নিয়ে গিয়ে নতুন নিচু জায়গায় জমা করলে সেখানে সঞ্চয় হবে। এরকম বায়ু দ্বারা কোনো স্থান থেকে বালি
অপসারিত হয়ে দূরে কোনো নিচু জায়গায় সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে লোয়ের সমভূমি বলে। তোমরা এই উদাহরণ হিসেবে পড়ে এসছো ক্লাস 10-এ, তাই না? অর্থাৎ মধ্য এশিয়ার যে গোবি মরুভূমির হলুদ রঙের বালিরাশি, তাই না, বায়ুর দ্বারা অপসারিত হয়ে এসে হোয়াংহো নদীর সঞ্চিত হয়ে লোয়ের সমভূমি সৃষ্টি করেছে। আর এই হোয়াংহো নদীর তীরে ওই হলুদ রঙের বালুকণা মিশ্রিত হওয়ার কারণে হোয়াংহো নদীর জল পিত রঙের হয়ে থাকে বলে হোয়াংহো নদীকে আবার পিত নদীও বলা হয়ে থাকে। তো আমরা লোয়ের সমভূমি সম্পর্কে জানলাম। আর এই পর্যায়ে নিশ্চিত তোমরা জানো ব্লো আউট বা অপসারণ গর্ত সৃষ্টি হবে। এর আগে বলেছিলাম সুবিশাল বালিয়াড়ি যদি হয়, এখান থেকে যদি ঘূর্ণির পাইপ দ্বারা বালি অপসারিত হয় তখন ছোট ছোট যে গর্তের সৃষ্টি হবে তাকে ডিফ্লেকশন হোল বা ব্লো আউট বলা হবে। এবং বালি এক স্থান থেকে তুলে নিয়ে নতুন জায়গায় জমা করে বালিয়াড়ি সৃষ্টি করতে পারে, কিংবা তোমার বারখান সৃষ্টি করতে পারে, বারখান বালিয়াড়ি, তাই না? এইরকম বিভিন্ন প্রকার অনুদৈর্ঘ্য শীত বালিয়াড়ি, বিভিন্ন রকম বালিয়াড়িও এই মরুভূমিতে সৃষ্টি হবে। অবশ্যই দেখো তাহলে কি দাঁড়ালো যে এই যে সুউচ্চ পর্বত সে ক্ষয় পেয়ে নিচু হয়ে গেল, মধ্যভাগে, তাই না, ভূভাগ আয়তনে বৃদ্ধি পেল, পুরো অঞ্চলটা সমতল প্রকৃতি ভূমিতে পরিণত হলো, তাই না? এবং পুরো জায়গাটা ক্ষয়ের শেষ সীমা হিসেবে কি প্লায়াহ্রদ, এবং স্থায়ী ক্ষয়সীমা যদি ধরে হয় ভৌম জল, যেগুলো থেকে মরুদ্যান থাকে, তাই না? ওই মরুদ্যানের যে স্থায়ী জল মানে ভৌম জল থাকে বলে সেখানে চারিদিকে গাছপালা জন্মায়, তাই না? এইরকম একটা সমতল ভূমিতে প্লায়াহ্রদের প্রায় কাছাকাছি পুরো অঞ্চলটা যখন এসে পৌঁছায় তখন কি হয়, শুষ্কতা ক্ষয়চক্র সম্পন্ন হয়। এইভাবে কিন্তু শুষ্কতা ক্ষয়চক্র সম্পূর্ণ হয়ে থাকে।